ফ্রম মাংনান। ঘড়িতে এখন ঠিক 10টা বাজে। যেহেতু আমরা অনেক রাতেই ঘুমিয়েছিলাম, একটু উঠতে দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠেই ঠিক এরকম একটা ভিউ, আর সামনে পাহাড়টা দেখো। যেহেতু একটু কুয়াশা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো কুয়াশাটা কেটে যেতে পারে। আর এই হচ্ছে ব্যালকনি আমাদের, এখান থেকেই সামনের পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আর সকালবেলা এইরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম লুচি আর একটা আলুর তরকারি। তো এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা শুরু করব। চলো খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে কথা বলছি। মোটামুটি গাড়িতে আমাদের লাগেজ বাঁধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার মাংনান থেকে বেরোবো, আর টাইম হয়েছে 11টা। বন্ধুরা, ফাইনালি মোটর ব্লগিং সেটআপে চলে এলাম। ঘড়িতে বাজে এখন 11টা, আর আমরা মাংনান থেকে লাচেংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সামনেই পেট্রোল পাম্প রয়েছে, তা সেখান থেকে ফুয়েল আপ করবো। তারপর আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করব, কারণ মাংনানের পরে আর কোনো পেট্রোল পাম্প নেই। এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। আমরা মাংনান বাজারের কাছেই আগারওয়াল গুড্ডুস হোমস্টেতে আমরা ছিলাম। তা হোটেলের যে ওনার ছিলেন, তার ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো, আর তিনি আমাদের অনেক গাইডও করেছেন। এছাড়া রোড কন্ডিশন সম্পর্কে যথেষ্ট আপডেট দিয়েছেন আমাদেরকে। সামনে যে নাগা ওয়াটারফলস আছে, সেখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা খুবই খারাপ, তা সেটা আমাদের মোটামুটি জানিয়ে দিয়েছেন। এছাড়া আরেকটা কথা খুব বারবার করে বলেছেন যে যেখানে আর্মি ক্যাম্প আছে সেখানে কিন্তু তোমরা কেউ ভিডিও করবে না, কারণ আর্মি ক্যাম্পের ভিডিও করলে যদি আর্মি অফিসাররা দেখতে পায়, ক্যামেরা কিন্তু সিজ করে দেবে। তাই অবশ্যই আমরা আর্মি ক্যাম্পের ভিডিও বানাবো না, কারণ এটা আমাদের দেশের ব্যাপার। তাই আর্মি ক্যাম্প বাদ দিয়েই আমরা ভিডিও করব। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ নর্থ সিকিমে বেড়াতে আসো, হোটেল এবং পারমিটের জন্য আগারওয়াল গুড্ডু হোমস্টেতে তোমরা যোগাযোগ করতে পারো। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার এর আগের ভিডিওতে, শিলিগুড়ি টু মাংনান যে ভিডিও, তাতে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারো। এখন আমরা চলে এসেছি মাংনানের সেই লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আর কোনো পেট্রোল পাম্প আমরা পাবো না। গাড়িটা ফুল ট্যাঙ্ক করব, আর আমরা কেউ কিন্তু এক্সট্রা তেল কেউ ক্যারি করছি না। যদি কোনো সমস্যা হয়, আশা করছি উপরে কাটা তেল পেয়ে যাব। মাংনান থেকে আমার গাড়ির ফুল ট্যাঙ্ক করালাম, 503 টাকার তেল লেগেছে, কারণ এর আগে আমার গাড়ি তেল ছিল, তাই খুব বেশি টাকার তেল লাগলো না। পেট্রোল পাম্পে আসামের একটা গ্রুপের সঙ্গে দেখা হলো, তা ওরা ফিরছিল। তা ওদের কাছে যেটুকু খবর পেলাম, যে সামনে রাস্তা কিন্তু খুবই খারাপ আছে। আর এছাড়া আর একটা গুড নিউজ রয়েছে যে ওরা গুরুদংমার লেক ও 0 পয়েন্টে কিন্তু যথেষ্ট বরফ পেয়েছে। তা দেখা যাক আমরা কতটা বরফ পাই, আর কীরকম অ্যাডভেঞ্চার রাস্তা হয় সেটাই দেখা যাক। আজকে মেঘলা আকাশ, রোদের দেখা নেই। আর যত উপরের দিকে আমরা উঠছি, তত ক্রমশ ঠান্ডা কিন্তু বাড়তে থাকছে। সামনে রয়েছে একটা ছোট্ট ব্রিজ, আর ব্রিজের গায়ে ফ্ল্যাগগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগে এই ফ্ল্যাগগুলো। এখান থেকেই কি খারাপ রাস্তা শুরু হওয়া স্টার্ট হয়ে গেল? সামনে জেসিবি দিয়ে রাস্তার কাজ বাজ চলছে। আমাদের ট্রিপ প্ল্যান সম্পর্কে তোমাকে বলে রাখি। আজকে আমরা মাংনান থেকে লাচেন যাব, স্টে করব। তারপরের দিন আমরা সকালে উঠে গুরুদংমার যাব। তারপর গুরুদংমার থেকে ঘুরে এসে হোটেলে লাঞ্চ করে আমরা লাচুং বেরিয়ে যাব। তারপরে লাচুংয়ে স্টে করব, লাচুং থেকে 0 পয়েন্ট করব, 0 পয়েন্ট করে সেখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এটাই আপাতত আমাদের প্ল্যান রয়েছে, জানি না কতটা সাকসেসফুল করতে পারবো। বন্ধুরা, সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, ফাঁকা আঁকাবাঁকা সুন্দর রাস্তা, চারিদিকে পাহাড় গাছপালা। এটা একটা যেন অসাধারণ দৃশ্য, আর তার মাঝে মাঝে এই সুন্দর ফ্ল্যাগগুলো, দারুণ লাগছে।
দেখো সামনে রাস্তার উপরে লেখা আছে গো স্লো। এগুলো সাধারণত কোনো টার্নিং থাকলে বা কোনো গ্রাম থাকলে, মানে জনবহুল এলাকা হলে এই সমস্তগুলো রাস্তার উপর লেখা থাকে। তা এখন আমরা ক্রস করছি নাগা ভিলেজের ওপর থেকে, আর সামনে হয়তো মানে আরও কিছুটা গেলে হয়তো আমরা নাগা ওয়াটারফলসটাও পেয়ে যাব, মানে যেখানে রাস্তা খুবই খারাপ আছে। তো চলো দেখা যাক রাস্তা আমরা কতটা খারাপ পাই আর কতটা অ্যাডভেঞ্চার হয়। রাস্তাটা কেমন সোজা করে নিচের দিকে নেমেছে দেখ, দারুণ দারুণ। এটা হচ্ছে মিয়ানচু নালা। সামনে একটু হালকা ফুলকা কাদা রয়েছে। আজকে আমাদের ডেস্টিনেশন লাচেন। ও ওয়াও, সুন্দর লাগছে দেখো। এই জন্যই আমি পাহাড়কে এত ভালোবাসি। দেখো সামনে একটা মুরগি। মোটামুটি আস্তে আস্তে খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। সামনে নিশ্চয় দেখে বুঝতে পারছো তোমরা। পাহাড়গুলো দেখো দাঁড়িয়ে, এই সমস্ত পাহাড়গুলি কত ইতিহাসের সাক্ষী। যারা পাহাড় প্রেমী তারা এইরকম কত বাধা অতিক্রম করে তারা তাদের গন্তব্যে পৌঁছায়। আগে রাস্তাটা কিন্তু ওপর দিকে ছিল, ওপর দিকে কোনো রাস্তা ছিল, লেফট সাইডের ফলে হয়তো রাস্তা বন্ধ হয়ে গেছে। जो तेरे होने से ही आबाद है, हवाएं आती हैं तेरा নাগা ভিলেজের পক্ষে। সামনে অ্যাডভেঞ্চারাস রাস্তা শুরু হতে চলেছে। নিশ্চয়ই তোমার দেখে বুঝতে পারছো রাস্তাটা। বসো 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 বসো। সামনে একটা গ্রুপের সঙ্গে কথা হলো, বললো সামনে রাস্তা খুবই খারাপ, তোমরা একটু এটার সঙ্গে গাইড করো। আমরা যতটা পারি সাবধানে রাইড করার চেষ্টা করবো।
সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আর্মিদের। অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেলে তারপর আমরা যাব। সামনে আগে রাস্তা কিন্তু খুবই খারাপ। আস্তে আস্তে বেড়ে গিয়ে যাক। হর হর মহাদেব। বাম দিকের বাড়িটা দেখো, ধসের নিচের দিকে পুরো নেমে গেছে। ভাবো ওই সমস্ত বাড়িতে যারা বসবাস করতো তাদের কি অবস্থা হয়েছে। আর ঠিক বাম সাইডে দেখো রাস্তাও নেই, পুরো বাম দিকে সমস্ত কিছু ধসে গেছে পুরো। আমাদের সঙ্গে একটা রাইডারদের গ্রুপে দেখা হয়েছিল, তারাই আমাদের ইনফরমেশন দিল যে সামনে আগে রাস্তা খুব খারাপ, আর সেটা দেখেও বুঝতে পারছি। গো 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 গো, আগে আগে আগে। হ্যাঁ হ্যাঁ আগে। আমি নামিয়ে দেবো। হ্যাঁ নেমে যাও, বুঝলে খুব চাপ আছে। ভয় পাচ্ছে। সামনে একটা কিন্তু খুব ডেঞ্জারাস সিচুয়েশন চলে এসেছে। তা আমরা এই সমস্ত অফরোডগুলো কভার করা খুব বেশি চাপ নয়, তবে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে রাইডারদের পক্ষে একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কারণ রাস্তাগুলো তো ম্যাক্সিমাম কাঁচা মাটির তৈরি, তাই টায়ার প্রচণ্ড স্লিপ করে, কারণ কাদা আর নিচে রয়েছে বোল্ডার, তাই তখন একটু রাস্তাগুলো চাপের হয়ে যায়। সামনে তোমরা দেখছি পুরো রাস্তাটাই কিন্তু এরকম, মানে প্রচণ্ডই টাফ রাস্তা আর পুরো মাটির রাস্তা। আর সামনে একটা খুব সুন্দর একটা ওয়াটারফলস। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, দূর থেকে ওই শুধু জিপটা আসছে দেখো, যখন ওরা থার, মানে অফরোডিং কাকে বলে মোটামুটি বোঝা যাবে। আর সম্ভবত সামনে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে এই রাস্তা নেই, রাস্তা নতুন করে বানিয়েছে। তা ওই জিপটা এলে তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগাবো। আর সামনে রয়েছে একটা খুব সুন্দর একটা ওয়াটারফলস। ভিডিওতে এই সমস্ত অফরোডগুলো একদমই বোঝা যায় না, মানে অর্ধেকও বোঝা যায় না যে কতটা টাফ থাকে এই সমস্ত রাস্তাগুলো। একমাত্র যারা বাইক রাইড করে, এই রকম ধরনের অফরোডিংয়ের সিচুয়েশানে পড়েছে, তারা একমাত্র ফিল করতে পারবে এই সমস্ত রাস্তাগুলো কতটা টাফ হয়। কারণ বাঁদিকটা পুরো খাদ থাকে আর নিচে মাটি আর ছোট ছোট বোল্ডার, আর তার উপরে যদি পিলিয়ন থাকে এবং গাড়িতে লাগেজ থাকে, তাহলে ভাবো কতটা টাফ সিচুয়েশন হয় ওই সমস্ত রাস্তাগুলো কভার করতে গেলে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো গাড়িটা কতটা লাফাচ্ছে, তার মানে রোড কন্ডিশন কেমন নিশ্চয়ই ধারণা করতে পারছো। তবে বাইক রাইডে এসে এরকম অ্যাডভেঞ্চার না থাকলে ঠিক মজা লাগে না, তাই ভালো রাস্তাও দরকার আছে আর এরকম অ্যাডভেঞ্চারাস রোডও দরকার আছে। সামনে ওয়াটারফলস।
এই জায়গাটা বেশ কাদা হয়ে রয়েছে, আর সামনে একটা ঢাল রয়েছে, কারণ পুরো একদম স্ট্রেট নেমে গেছে নিচের দিকে। আর যেহেতু এই সমস্ত পাহাড়ের রাস্তাগুলো ন্যারো হয় তো, আর তারপর এই সমস্ত ঢালাই যদি কাদা থাকে, টায়ার স্লিপ করার কিন্তু খুবই চান্স থাকে বেশি, কারণ নিচে শক্ত পাথর, তার উপরে কাদার লেয়ার, তাই স্কিড করার চান্স একটু বেশি থাকে। আর মনোজিৎ ওর বউকে নামিয়ে দিয়েছে, কারণ একটু রিস্ক হয়ে যাচ্ছে। তা ঠিকই করেছে একদিকে, কারণ বেশি রিস্ক নেওয়ার দরকারও নেই। আর টায়ারের নিচে যখন ছোট ছোট পাথর পড়ছে, কর্মর কর্মর সব আওয়াজের শব্দ কিন্তু শোনা যাচ্ছে। পিলিয়ন ও লাগেজ নিয়ে এই সমস্ত রাস্তাগুলো কভার করা একটু চাপ হয়ে যায়, তবে সোলো হলে এই সমস্ত রাস্তা অতটাও টাফ নয়। গাড়ি যত বেশি ভারী হবে পাহাড়ি রাস্তায়, ততটাই কিন্তু চাপ বেড়ে যাবে, তাই গাড়ি হালকা থাকলে এই সমস্ত সমস্যা হয় না। মাঙ্গান থেকে যখন লাচেনের দিকে তোমরা যাবে, তখন এই অফরোডের রাস্তাটা পড়বে, বেশ মজা লাগবে। গাড়ি রেডিয়েটার সব সময় কন্টিনিউ চলছে, কারণ ম্যাক্সিমাম টাইম তো ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি, তাই জন্য ইস্ট সিকিমের তুলনায় নর্থ সিকিমের রাস্তাটা একটু টাফ হয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পাহাড়ে এই সমস্ত উপরের দিকে ওঠার সময় টার্নিংয়ে যদি কোনো উল্টো দিক থেকে গাড়ি চলে আসে, তখন একটু রিস্ক হয়ে যায়। সামনে যে 4 হুইলারটা যাচ্ছে, ওইটার কারণে মনে হয় মনোজিদের একটু অসুবিধা হচ্ছে, তাই দাঁড়িয়ে গেছে। গাড়িটা একটু এগিয়ে গেলে হয়তো যাবে। গাড়ি না বেরোলে উঠতে পারবো না। এই সমস্ত অফরোডিং রাস্তায় ওপরের দিকে ওঠার সময় একটা মোশনে গাড়িটাকে বের করতে হবে, নাহলে কিন্তু দাঁড়িয়ে গেলে গাড়িটা কিন্তু ওপরের দিকে তোলা কিন্তু চাপ হয়ে যায়। তো সবসময় একটা মোশনে গাড়িটাকে বের করতে হবে। সামনে একটা গাড়ি যাচ্ছে, এবং ও দাঁড়ালে ওটা ফুল হুইলার, ও দাঁড়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেহেতু টু হুইলার দাঁড়িয়ে গেলে আমি একটু সমস্যা পড়ে যাচ্ছে। গাড়িটা খানিকটা এগিয়ে যাক, তারপর আমরা যাব। এছাড়া প্রচণ্ড ধুলোও উঠছে। এই সমস্ত গাড়িগুলো লাচেন থেকে মাঙ্গানের দিকে যাচ্ছে। সিকিমে বেশ ভালোই অ্যাডভেঞ্চার পেলাম। এই সমস্ত জায়গাগুলো দেখতে সব ল্যান্ডস্লাইড হয়েছিল।
এতক্ষণ আমরা পাহাড়ের উপর দিকে উঠছিলাম, এবার এখন পাহাড়ের নিচের দিকে নামছি। আর দেখো টায়ারের নিচে যখন ছোটো ছোটো পাথরগুলো পড়ছে, কর্মর কর্মর শব্দ হচ্ছে। সামনে রাস্তার অবস্থা সিকিমের এই সমস্ত রাস্তাগুলো প্রায় বন্ধই ছিল, কয়েকদিন হলে জাস্ট খুলে দিয়েছে রাস্তাগুলো। এখনও রাস্তা মেরামতের কাজ চলছে। বৃষ্টি হলে এই সমস্ত রাস্তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমাদের সামনের 4 চাকাটা নিচ থেকে জিনিসপত্র নিয়ে লাচেনের দিকে যাচ্ছে, কারণ সমস্ত ম্যাক্সিমাম জিনিসপত্র নিচ থেকে উপরের দিকে যায়, তাই সব মালপত্র নিয়ে উপরের দিকে যাচ্ছে। এখন আমরা রাস্তা এসে নিচের দিকে নামছি, কখনো চড়াই কখনো উতরাই। এই তো পাহাড়ের ধর্ম। পাহাড়ের এই সমস্ত ঢাল দিয়ে নামার সময় নিচে ছোটো ছোটো পাথর পড়লে খুবই সমস্যার সৃষ্টি হয়। আর আমার ঠিক ডান দিকটা দেখো, পুরো খাদ। যারা এর আগে নর্থ সিকিম এসছে, এটা খেয়াল করেছো কি জানি না, যে লাচুংয়ের থেকে লাচেনে কিন্তু বেশি ঠান্ডা থাকে। আর লাচেনের ঠান্ডাটা কিন্তু একটু অন্যরকম, তীব্র ঠান্ডা যেটা হয়। পাহাড়ের এই সমস্ত রাস্তাগুলি কখন কী রূপ ধারণ করবে বোঝা খুব মুশকিল। হয়তো ল্যান্ডস্লাইড হলো, রাস্তা বন্ধ হয়ে গেল, তাই কখন যে কী হবে কেউ বলতে পারবে না। আর এই সমস্ত রাস্তাগুলো বেশিরভাগ বৃষ্টি হলে কিন্তু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বেশি থাকে। ঠান্ডা একটু বেড়ে গেল, আগের থেকে একটু বেশি ঠান্ডা লাগছে, কারণ অনেকটা উপরে আমরা চলে এসেছি। পাহাড়গুলো দেখো ডান দিকে, বিশাল বিশাল। আবার ফের একটু নিচে নামতে হবে, নিচের দিকে নামতে হবে। এই সমস্ত পাহাড়ের ঢালগুলো ঠিকঠাক ভিডিওতে দেখে বোঝাই যায় না। এখান থেকে বাম সাইডটা কত সুন্দর লাগছে দেখো। মোটামুটি যে খারাপ রাস্তাটা মনে হয়, যেটা আমাদের বলেছিল যে প্রায় ম্যাক্সিমাম 2 কিলোমিটারের মতো, তাই রাস্তাটা মোটামুটি
কভার করে ফেলেছি। সামনে আগে থাকতে রাস্তা দেখা যাচ্ছে মোটামুটি ভালো। এই সমস্ত রাস্তাগুলো আগে ভালো ছিল, এই ল্যান্ডস্লাইডের ফলে সমস্ত রাস্তাগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। বাম দিকের ওই ব্রিজটার অবস্থা দেখো, সামনের ভিউটা দেখো। আর গাড়ির রেডিয়েটার কিন্তু সব সময় চলছে ম্যাক্সিমাম টাইম। মোটামুটি আশা করছি এরপর থেকে মোটামুটি রাস্তা ভালো পাবো আমরা, কারণ সব রাস্তা তৈরি হচ্ছে, মানে সবাই রিসেন্টলি তৈরি হয়েছে, মোটামুটি রাস্তা দেখলে বুঝতে পারবে। আর এই যে প্রায় 2-2.5 কিলোমিটার মতো রাস্তাটা খুব টাফ ছিল। গাড়ি এলে হয়ে গেল, গাড়ি এলে হয়ে গেল, বলছি গাড়ি এলে হয়ে গেল। এখান থেকে মানে টোটালি এই সমস্ত রাস্তা ছিল না, এবারে কিছুদিন আগেই রাস্তাগুলো সব তৈরি হয়ে গেছে, নতুন রাস্তা দেখলে বুঝতে পারছে। এবার থেকে রাস্তা মোটামুটি ভালো, তবে নতুন বানিয়েছে। আর সামনে ব্রিজ, নতুন সদ্য বানানোর ব্রিজ, কারণ পুরোনো ব্রিজটা নিয়ে যাওয়া নতুন বানানো ব্রিজ, রাস্তা সবই কিন্তু নতুন বানানো। রাস্তার কন্ডিশন দেখে বুঝতে পারছে কিছুদিন আগে বানিয়েছে, আর ওপরটা দেখো পুরো একদম ল্যান্ডস্লাইড এরিয়া এটা পুরো একদম। ঠিক সামনে ডান দিকের সিনারিটা দেখো, দারুণ লাগছে এখান থেকে। ও অসাধারণ, ঠিক অসাধারণ। সামনেই রয়েছে পুলিশ চেকপোস্ট। এই জায়গাটা আগে পুলিশ চেকপোস্ট ছিল, এখন আর নেই, কারণ সমস্ত কিছু ভেঙে ধসে চলে গেছে। তার সামনে চেকপোস্ট করবে, জানি না আমাদের পক্ষে অ্যালাউ করবে কি না, তা কথা বলে দেখবো, তারপর ওই ইনফরমেশন দিচ্ছি। ঠিক আমাদের সামনেই রয়েছে নর্থ সিকিমের সাং টানেল। টানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, আলাদা একটা ফিলিং। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু একমাত্র গাড়ির লাইটের আলোটাই বোঝা যাচ্ছে। আর এখানে দেখো কথাগুলো ইকো হচ্ছে। আর টানেলের ভিতরটা প্রচণ্ড ঠান্ডা। এই টানেলটা খুব বেশি বড় নয়, সামনে পাথর কেটে এই সমস্ত টানেলগুলো বানাতে অনেক বছর সময় লাগে। সামনে টানেল মনে হলো যেন অন্ধকার জগৎ থেকে আলোয় ফিরলাম।
টানেল তো, টানেল তো। ওটা পাথরের, হ্যাঁ। এই পতাকাগুলো খুব সুন্দর দেখতে লাগে। দেখো সামনের এই টার্নিংটা ভালো রাস্তা বলে উঠতে কিন্তু কোনো সমস্যা হলো না। রাস্তা খারাপ থাকলে তখন কিন্তু নানা রকম সমস্যায় পড়তে হয়। এখন রাস্তা মোটামুটি ভালোই। ও সুন্দর আবহাওয়া। এই সমস্ত ব্রিজে একটা করেই গাড়ি পাস করায়। উপরের দিক থেকে পাথর গড়িয়ে যাতে নিচে না পড়ে সেই জন্য এগুলো বাঁধিয়ে রাখছে। নর্থ সিকিমের এই সমস্ত রাস্তাগুলি অতি দুর্গম, আর এখানে খুব কম গাড়ি চলাচল করে। বন্ধুরা ডান দিকে এই পাহাড়গুলো দেখো, এই সমস্ত পাহাড়ি রাস্তায় উল্টো দিক থেকে যদি কোনো বড় গাড়ি আসে তাহলে কিরকম পরিস্থিতি হবে শুধু একবার ভাবো। বন্ধুরা সামনের ভিউটা শুধু দেখো, দারুণ 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 অ্যাডভেঞ্চার। এই সমস্ত রাস্তায় দিনের বেলাতেই এরকম অবস্থা, তাহলে ভাবো একটু সন্ধ্যা হলে এখানে কোনো মানুষের দেখা পাওয়া যাবে না। খুবই দুর্গম এই রাস্তা। এই রয়েছে রোডোডেনড্রন, মানে যেটা খুবই বিখ্যাত একটি পাহাড়ি ফুল। তা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, আর কালারটাও সেরকম খুবই সুন্দর, পুরো দেখে যেন মন ভরে গেল। আর একটা কথা তোমাদের বলে রাখি যে থাংয়ের পর চুংথাং পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবে না, টোটালি বন্ধ। আমরা ভিডিও করিনি। চুংথাংয়ের পর থেকে যে লাচেনে উঠে যাচ্ছে তারপর সেখানে এসে আমরা কিন্তু জাস্ট এই ভিডিওটা করছি। তার কিন্তু গোপ্রো কিন্তু অ্যালাউ নয়, গোপ্রো ড্রোন এসব একদমই অ্যালাউ নয়। লাচেংয়ের খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর আমাদের গাড়িগুলো ওখানে রেখেছি, আর সামনে একটা ওয়াটারফলস রয়েছে। তা ভাবলাম খুব সুন্দর দেখতে লাগছে, এখানে একটু দু একটা ফটো তুলবো, সেই জন্য দাঁড়ালাম। তা দু একটা ফটো তুলে নিয়ে আবার এখান থেকে লাচেনের উদ্দেশ্যে বেরোবো। ফলসটা কত সুন্দর দেখতে লাগছে সেটা একবার দেখো। পাহাড় থেকে জলটা নামছে দেখো, অসাধারণ দেখতে লাগছে। ঠিক ওই পাহাড়ের গা বেয়ে আস্তে 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 এই নেমে এসছে জলটা। স্বচ্ছ জল একদম। সামনে দেখো গরুগুলো জল খাচ্ছে, পাহাড়ি ঝর্ণার জল। এখানে তো ওটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। না পয়েন্টে দাঁড়িয়ে দু একটা ফটো তোলা হয়ে গেছে, এবারে একটু কফি খাবো। কফি পপকর্ন নিয়েছি, খাবো।
খেয়ে দিয়ে ফের আমরা লাচেনের উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে লাচেনের দূরত্ব আর 16 কিলোমিটার। থেকে লাচেনের দূরত্ব আর 13 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 4:30। আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। পাহাড়ের ভিউটা কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। এখান থেকে লাচেনের দূরত্ব আর 1 কিলোমিটার। এখন আমরা লাচেন চেকপোস্ট ক্রস করলাম, তাই জন্য চেকপোস্ট ছিল যেহেতু, সেই জন্য ভিডিওটা দিতে পারলাম না। চেকপোস্টটা ক্রস করেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় আমরা লাচেন পৌঁছে গেছি। লাচেনে এন্টার করার সাথে সাথেই রাস্তার দুধারে এরকম হোমস্টে রয়েছে। এখন আমাদের হোমস্টেটা খুঁজে বের করতে হবে। আমরা এখন যাব আগারওয়াল গুড্ডুস হোমস্টে। পাহাড়ের এই সমস্ত বাড়িগুলির সামনে নানা রঙের পতাকা রয়েছে। এইগুলো খুবই পবিত্র বলে মনে করা হয়, আর এইগুলো পতাকার গায়ে বিভিন্ন ধরনের মন্ত্রও লেখা আছে। ঘড়িতে বাজে এখন 5:19। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তা হোমস্টেটা কেমন তোমাদের দেখাই। লাচেনে আমরা এই হোমস্টেতেই রয়েছি। এটা হচ্ছে আমরা যে মাংনানা যে গুডু আগারওয়ালের ছিল ওনারই হোমস্টে। এটা বেশ সুন্দর, কারণ হোটেল থেকে পাহাড়ের ভিউও দেখা যাবে। আর আমাদের গাড়িগুলো বাইকগুলো পার্কিং করে রেখে দিয়েছি এখানে। রুমগুলো দেখাবো। আমরা যে রুমটা রয়েছি, রুমের ভিতরটা ঠিক এরকম। এগুলো সব কাঠের। এখানে দুটো বেড আছে। এই একটা বেড রয়েছে আর এই একটা বেড রয়েছে। মোটামুটি এখান থেকে পাহাড়ের ভিউটাও কিন্তু দারুণ। ওয়াও, নাইস। এখান থেকে শুধু পাহাড়ের ভিউটা দেখো, চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। বাথরুমটা ঠিক এরকম, মিরর আছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এবারে যখন আমি লাচেন এসেছিলাম তা এর থেকেও বেশি ঠান্ডা ছিল, সে তুলনায় এবারে কম ঠান্ডা। তবে কালকে দেখা যায় গুরুদাঙ্গবাড়ে কিরকম ঠান্ডা থাকে।